গল্প বিনিসুতোর টান। সব ছুঁয়ে নেবে একেবারে একসা করে দিলে। কি করতে তুমি বৌমা স্ত্রীটা ছুঁয়ে ফেললে? আচ্ছা, এত বছর সংসার করছো, আর কবে জ্ঞান বুদ্ধি হবে তোমার? একটু বলবে আমাকে। বিয়ের কাজে স্ত্রী হচ্ছে সবচেয়ে মঙ্গল চিহ্ন, আর ওটাই তোমাকে হাতে করে সরাতে হলো। বিধবা মানুষ বিয়ের কাজে হাত দিতে নেই, তুমি জানো না? আমি থতমত খেয়ে সরে গেলাম। দেখে পাশ থেকে আমার মা ব্যাপারটা সামলে দেবার জন্য বলল, তুই এখানে ঘুরঘুর করছিস কেন? সেটাই তো বুঝতে পারছি না। তোকে তো এখানে কোনো দরকার হবে না। তুই বরং রান্নার দিকটা দেখ একটু। গায়ে হলুদ নিয়ে ওদের বেরোবার সময় হয়ে গেল। লুচি তরকারিগুলো রেডি করে রাখ এবার। ওরা বেরিয়ে গেলে সবাইকে হাতে হাতে জলখাবারটা দিয়ে দিবি। আমি সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে গেলাম। ওরা চোখে জলও আসে না আজকাল। এ বাড়িতে এসেছি প্রায় 1 যুগ হতে চলল। মাধ্যমিক দেবার পর একরকম বাধ্য হয়ে বিয়ে দিয়েছিল বাবা মা। বাবা একটা দোকানে কাজ করত, মা দুটো বাড়িতে রান্নার কাজ করত। গ্রামের বাড়ি, গরিবের ঘর। 9-এ উঠতে না উঠতেই মা উঠে পড়ে লাগলো একটা সচ্ছল পরিবারে বিয়ে দেবার জন্য, যাতে অভাবের সংসারে বড় হওয়া মেয়েটা মোটা ভাত আর মোটা কাপড়ের জন্য বাকি জীবনটা কষ্ট করতে না হয়। বাবুদের বাড়ি পরিচিত সূত্রে একটা ভালো সম্বন্ধও পেয়ে গেল। বাবা নেই, মা আর 2 ছেলের সংসার। বড় ছেলে শহরে বড় স্টেশনারি দোকান। ছোট ছেলে পড়াশোনায় খুব ভালো, কলেজের ওপর রিসার্চ না কি বলে সেই সবই করছে। বড় ছেলের সাথে সম্বন্ধ করে আমার বিয়ে হয়ে গেল। ফুটফুটে দেখতে ছিলাম বলে ওদের পছন্দ হয়ে গিয়েছিল। তেমন কিছু চাইনি, নগদ টাকা ও ফার্নিচারের কোনো দাবি ছিল না। বাবা মা এমন ছেলে, এমন পরিবার পেয়ে খুব নিশ্চিন্ত হলো। সবচেয়ে বেশি হাঁপ ছেড়ে বাঁচলেন আমার শাশুড়ি মা। ওনার বয়স প্রায় 70-এর ওপর। এই বয়সে বাড়ির কাজকর্ম, রান্নাবান্না, ছেলেদের জামা কাপড় কাচা ধোয়া একা হাতে করতে ভীষণ কষ্ট পাচ্ছিলেন। একজন গ্রামের খেটে খাওয়া ফ্যামিলির মেয়ে এনে সংসারের ভার তার হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হতে চেয়েছিলেন। সেদিক থেকে বলতে গেলে আমিও খুব ভাগ্যবান ছিলাম। আমার স্বামী আর আমার বয়সের তফাৎ বেশ অনেকটাই ছিল, প্রায় 13-14 বছর। কিন্তু উনি খুবই শান্তশিষ্ট নির্বিবাদী একটা মানুষ ছিলেন। পরিণত বয়স তো, ভালোবাসা জানান দেবার সময় বা ইচ্ছা কোনোটাই তার ছিল না। কিন্তু আমাকে কোনো দিক থেকে কখনো বঞ্চিত করেননি। আর বকাবকি মারধরের প্রশ্নই ওঠে না, তেমন স্বভাব ছিল না তার। বিয়ের পরদিন থেকেই সংসারের হাল আমি একা হাতেই ধরে নিয়েছিলাম। নিপুণ হাতে সব সামলেও নিতাম। শাশুড়ি মা তারপর থেকে প্রায় সবসময় ঠাকুরঘর আর শোবার ঘরেই কাটাতেন। বাড়িতে আর কোনো মহিলা ছিল না বলে আমার একাধিপত্য সংসার চলত। আমিও এক হাতে শাশুড়ি মায়ের একাদশী, অম্বাবচী করানো থেকে শুরু করে রান্না করা, ঘর পরিষ্কার, দেওরের দেখাশোনা, স্বামীর সেবা যত্ন, শাশুড়ির বাতের ব্যথার মালিশ, আমিষ নিরামিষ, ছোঁয়াছুঁয়ি এড়ানো সামলে নিতাম। খুব আনন্দে আমরা নিশ্চিন্তে ছিলাম। মা বাবাকে ধন্যবাদ দিতাম এরকম একটা বাড়িতে আমাকে দেখে শুনে বিয়ে দেওয়ার জন্য। কিন্তু ওই যে কথাই বলে, তুমি যাও রঙ্গে, তোমার কপাল যায় সঙ্গে। এত সুখ আমার সহ্য হলো না। বিয়ের বছর কয়েক মাথায় আমার বয়স যখন মেরে কেটে এই 21, খুব জোর 22 হবে, লিভার ক্যান্সারে আমার স্বামীর হঠাৎ মারা গেলেন। চিকিৎসার সময়টুকুও দেননি। তখন আমি পরিণত গৃহবধূ। শোকে তাপে এতটাই নার্ভাস হয়ে গিয়েছিলাম যে স্বামীর দোকানটা কোনোভাবে চালাবো ওই ভাবনাটাও একেবারের জন্য মাথায় আসেনি। দোকানটা বন্ধ হয়ে গেল। ততদিনে দেওর কলেজের প্রফেসরের একটি বান্ধবীকে বিয়ে করে ফেলেছে। শুনেছি তাকেই বিয়ে করবে। শাশুড়ি মায়ের পেনশন আর দেওরের খরচায় সংসার চলত। একাদশীর দিনগুলো শাশুড়ি মা প্রায়ই বলতেন, মা থাকতে থাকতে ছেলে চলে যাওয়া যে কি যন্ত্রণা, যার যায় সেই বোঝে। এতটুকু মেয়ে, এখনকার দিনে এই বয়সে বিয়েই হয় না, আর এই বিধবা হয়ে গেল। মুখের দিকে তাকাতে পারি না মেয়েটার। একটা বাচ্চা কাচ্চাও হলো না এই 5 বছরে। তার মুখের দিকে তাকিয়ে একটু জোর পাবে। কি নিয়ে যে থাকবে মেয়েটা কে জানে।
অনেকবার মা বাবা নিয়ে যেতে চেয়েছিল। বাবা বলেছিল, এখনো তোর বাবা বেঁচে আছে জানি, নুন ভাত হোক শাক ভাত হোক ঠিকই খাওয়াতে পারবো, চল আমার সঙ্গে। মন সায় দেয়নি। ওই একলা ছেলেহারা বুড়িটাকে ফেলে যেতে পারেনি। শাশুড়ি মাকে মা বরাবর বলতো, একটা দোজবর হোক যেমনই হোক ছেলে দেখে বিয়ে দিয়ে দিন, কি নিয়ে বাঁচবে বাকিটা জীবন। কিন্তু আমি পারিনি। কম কথা বলা ঠান্ডা মানুষটা এই বছর ছয়েক মনের ভিতর কবে যে জায়গা করে নিয়েছে বুঝতে পারিনি। আত্মীয় পরিজনদের শাশুড়ি বলতো, ছেলে নেই, বুকটা জ্বলে পুড়ে যায় আমার। কিন্তু মেয়েটার মুখের দিকে চেয়ে চুপ হয়ে থাকি। ওর কষ্টটাই কি কম কিছু বল? এমন লক্ষ্মীমন্ত মেয়েটা ছিল বলে আমি তবু হেঁটে চলে বেড়াতে পারছি। আত্মীয় প্রতিবেশীরা কিন্তু শাশুড়ি বউয়ের মাখামাখিটা সহ্য করতে পারতেন না। আমার কাকিমা শাশুড়ি আমার শাশুড়িকে বলতেন, তোমার আবার বেশি বাড়াবাড়ি দিদি, ওই মেয়ে অপয়া কদিন যেতে না যেতেই খেয়ে বসল। পড়শিরা বলতো, ঠিকমতো রোগের চিকিৎসা হয়নি, যত্ন হয়নি, স্বামী অসুস্থ, বউয়ের তো বোঝা উচিত ছিল। ঠিকমতো ডাক্তারপত্র তাবিজ কবজ করলে ঠিকই বেঁচে যেত। বাজা মেয়ে মানুষ তো। এ তো সকলের মনের কথা ছিল। মোট কথা, শাশুড়ি মা ছাড়া বাকি সকলের কাছে আমি বড় রকমের অপয়া ছিলাম। কিন্তু তিনি এসবে কান দিতেন না। নিজে খুব অল্প বয়সে বিধবা হয়েছিলেন বলে হয়তো আমার কষ্টটা বুঝতে পারতেন। কিন্তু সমস্যা শুরু হলো দেওরের বিয়ের কথাবার্তা পাকা হওয়ার পর থেকে। পাপাই মানে আমার দেওরের কাছে ঘেঁষতে দিতেন না। কথা বললে, মজা করলে অসন্তুষ্ট হতেন। অথচ এই পাপাইকে আমি ভাই বলে ডাকতাম। শুধু ডাকতামই না, নিজের ভাই মনে করতাম। ওর যত পরনের জামা কাপড় কাচা থেকে শুরু করে কলেজের ভাত সন্ধ্যার টিফিন আমিই করে দিতাম। প্রিয়ার কথা প্রথমে আমাকেই তো ও জানিয়েছিল, সরাসরি মাকে বলতে সাহস পাইনি। আমি মায়ের আর্জি মেজাজ বুঝে মাকে জানিয়ে সম্মতটায় রাজি করিয়েছিলাম। এহেন অবস্থায় মায়ের এরকম আচার ব্যবহার কি কারণ, আমারই বা অন্যায় কোথায় বুঝে উঠতে পারছি না। বিয়ের পাকা কথা বলতে আশীর্বাদেও আমাকে নিয়ে গেলেন না। খুব কষ্ট পেয়েছিলাম। আমার মাকে এ কথা বলতে মা বলল, তোর হালকা বয়স, স্বামী হারা, ওসব দেখলে কষ্ট হতো, চোখে জল পড়তো। শুভ কাজ তো, তাই নিয়ে যায়নি হয়তো। ভালোই হয়েছে, তোর বুকটা জ্বলে পড়ে যেত। আমি বুঝে পাই না, ভাইয়ের বিয়ের কাজে আমার কেন চোখে জল পড়বে? আমি কেন এত ক্ষতি চাইব? যাই হোক, এরপর বিয়ের কেনাকাটা করতে পাপাই আমাকে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু সেখানেও শাশুড়ি মা নিষেধ করেছিলেন। আজ দধিমঙ্গল থেকে শুরু করে গায়ে হলুদের আগে পর্যন্ত আমাকে সামনেই আসতে দেওয়া হয়নি। এসব নানান কথা মনে পড়ছে। এমন সময় হঠাৎ আমার মামাতো যা রান্নাঘরে ঢুকে বললে, ও দিদি, আমাকে চটপট দুটো লুচি দাও তো, খেয়ে গায়ে হলুদের কাজে লাগবো। পরপর গায়ে হলুদ, স্নান করানো, জল সইতে যাওয়া, অনেক কাজ, একটু কিছু খেয়ে নি। আমি এক্ষুনি দিচ্ছি বলে একটা প্লেটে দুটো লুচি, তরকারি আর দুটো মিষ্টি দিলাম। ও খেতে খেতে বলল, আমরা এওরা ওদিকে এত ব্যস্ত থাকলে তুমি খেয়ে নিও তখন। তোমার তো আবার এসবের বালাই নেই, খাও দাও, ঘুরে বেড়াও, এনজয় করো, আর কি। বলেই আমাকে হাতের মোটা মোটা শাখাপলা বাঁধানো দেখিয়ে বলল, এবারের অ্যানিভার্সারিতে তোমার দেওর গড়িয়ে দিয়েছে। যতই যাই বলো, মেয়েদের বিয়ের পরের এই গহনাতেই কিন্তু সবচেয়ে সুন্দর লাগে, বলো দিদি। মা ঠিকই বলেছিল। আমার এবার বুকটা সত্যিই জ্বলছে। কিন্তু সত্যি বলছি, হিংসা হচ্ছে না, অদ্ভুত একটা হাহাকার হচ্ছে। যাই হোক, সব কাজ মেটার পর বিকেল হলো। আমি আর একবারও রান্নাঘর আর নিজের ঘর ছেড়ে বিয়ের ওদিকে যাইনি। সন্ধ্যায় পাপাই বেরোবার সময় মায়ের পর আমাকে প্রণাম করতে এলে কাকি শাশুড়ি বললেন, এই হয়েছে এখনকার ছেলেরা সব, মঙ্গল অমঙ্গলের জ্ঞান নেই। বিধবা বাজা মেয়ে মানুষ, ওর আবার আশীর্বাদ কি? তোর এই সাজগোজ দেখে ফোঁস করে যে নিঃশ্বাস পড়ল, ওতেই না হায়না লেগে যায়। আমার শাশুড়ি শুনিয়ে আমাকে ধমকে বললেন, নিজের ঘরে গিয়ে থাকো না, শুভ কাজে বেরোবার সময় এখানে আসার কি দরকার? আমি ছুটে ঘরে চলে গেলাম। এতদিন দু হাতে ধরে রাখা সংসারটার কাছে আমি আজ এত ক্ষতিকর, এত অপয়া হয়ে গেলাম। আজ বহুদিন পর অঝরে কাঁদতে লাগলাম।
সারাদিন ক্লান্তিতে চোখটা লেগে গিয়েছিল। রাত ৯টা হবে তখন। মায়ের রাতের খাবারটা ঘরে দিতে গিয়ে শুনতে পেলাম মাসি শাশুড়ি মাকে বোঝাচ্ছে, এতদিন একা ছিল একরকম, সব রাশ বড় বউয়ের হাতে ছেড়ে দিলে কিন্তু অশান্তি হবে। প্রিয়া শিক্ষিত, চাকরি করে, ও বড় বউয়ের খবরদারে সহ্য করবে না কিন্তু। বড় ছেলেকে তো হারিয়েছ, ছোট ছেলে অশান্তির ঠেলায় আলাদা হয়ে গেলে তখন কি হবে? আর যতই হোক কাঁচা বয়সের বিধবা, ওদের নতুন নতুন স্বামী স্ত্রীর সম্পর্ক মেলামেশা দেখে ওর কিন্তু একটা হায় লাগবে। তুমি একটু কঠিন হয়ে রাশ সামলাও। আমি আর সহ্য করতে পারলাম না। দৌড়ে শাশুড়ি মায়ের কাছে গিয়ে জড়িয়ে ধরে বললাম, মা গো, 12টা বছর তো এ সংসারে সবই ঢেলে দিয়েছি। সংসারে আমি যেমন দিয়েছি, এই সংসারটা আমাকে কম কিছু দেয়নি। 12টা বছর আমি এক রাতের বেশি বাপের বাড়িতে কাটাইনি, কিনা তোমার অসুবিধা হবে বলে। এই বাড়িটা ছাড়া আমার আর কি আছে বলো? আজ তো তোমাদের শুধু শ্বশুর ঘরের লোক নয়, নিজের ঘরে মনে করি। নিজের মা, নিজের ভাইয়ের আনন্দের দিনে কেউ চোখের জল ফেলে? শুভ কাজে আজ আমার সাফ লাগবে? আমি মুখ বুঝে এতদিন তোমাদের সেবা করে গেলাম, সংসার আগলালাম, তোমাদের সুখ দুঃখ সুখে তাপে পাশে থাকলাম, আর এই আমি আজ সংসারের ক্ষতি চাইব? শাশুড়ি অপ্রস্তুত হয়ে বললেন, মারে, তোকে যে নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবাসি, স্নেহ করেছি, কিন্তু যতই হোক আমি তো মা। চারপাশে সবার কথা আমার যেমন কেমন একটা ভয় হয়ে গিয়েছিল। তার মধ্যে পিয়ার মা বাবাও সেদিন ফোন করে, সবসময় ভয় হয়, কি জানি এই ছেলেও আমার থেকে যদি দূরে চলে যায়। আমি বললাম, মা, আমি মা হতে না পারি, কারো সন্তান তো বটে, মায়ের থেকে সন্তান দূরে চলে যাক এটা কখনোই চাইতে পারি না। তুমি এতদিনে এই চিনলে আমায়? আর মা মেয়ের সম্পর্কে বাইরের লোকজন কি কখনো ফাটল ধরাতে পারে? সে সুযোগ যদি দাও তাহলে সংসারে আমার জন্য নয়, তৃতীয় ব্যক্তির জন্য অশান্তি হবে। সংসারে কখনো তৃতীয় ব্যক্তিকে মতামত দেওয়ার সুযোগ দিতে নেই। শাশুড়িমা তখন বিছানা থেকে নেমে আলমারি খুলে একটা দুধে আলতা জামদানি বের করে বললেন, কাল পাপাই আর প্রিয়াকে তুই বরণ করবি এটা পরে, আর সেজে গুজে। এভাবে তোকে দেখতে আমার ভালো লাগে না রে। আমি এটা আগে থেকেই ভেবে রেখেছিলাম, কিন্তু মাঝখানে সবার কথা শুনে কি যে মরণ দশা হলো আমার, বড্ড কষ্ট দিয়েছি রে তোকে। ওসব মনে রাখিস না। আর হ্যাঁ, বিয়ের ঝামেলা মিটে গেলে আবার তোকে পড়াবো। মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো খুব দরকার। আমি যতদিন বেঁচে আছি না হয় চালালাম, আমার কিছু হয়ে গেলে তোর কি হবে? আর যাই করিস না কেন, পড়াশোনা করে নিজের জায়গাটা করে ফেল, না হলে কেউ তোকে কোনো দাম দেবে না রে। বাড়িতে আমরা তো মোট 4টি প্রাণী, আর যে কটা দিন আমি বাঁচি মিলেমিশে আনন্দ করে থাকবো। তোর যখন মনে কষ্ট হবে, প্রিয়াকে হোক আমাকে হোক খোলা মনে বলবি। আমাকে শাশুড়ি নয়, তোর বন্ধু মনে করবি। কারণ আমি যেমন নাড়ি কাটা ধন হারিয়েছি, তুইও তো তোর সবচেয়ে কাছের মানুষটাকে হারিয়েছিস। সেদিক থেকে এই সংসারে তোর আর আমার কষ্টটা একই। ততক্ষণে সব তুতো শাশুড়িদের মুখে কুলুপ আর চোখে আগুন, কড়া ডোজের ওষুধ পড়েছে বুঝতে পেরেছে। বেশ আনন্দ হলো। চোখের জল ধুয়ে ভরা গলায় বললাম, বড্ড ভালোবাসি। কলমে পার্বতী মোদক, কণ্ঠে তমালি।